রাম জয় রাম। ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন। শ্রুতিতে রাম ঠাকুর। অনুরা কন্যাকে নিয়ে ভদ্রলোক বড়ই বিপন্ন। ভদ্রলোক কন্যাটিকে পাত্রস্থ করার চেষ্টা করছেন। চেষ্টা করলেও কোনো স্থানের সম্বন্ধ স্থির হয়ে উঠছে না। এর জন্য সংসারে তার শান্তি নেই, লেগে আছে লাঞ্ছনা আর গঞ্জনা। অথচ কন্যাটি বয়সে তখনও বালিকা মাত্র। স্বয়ং কুঞ্জকুমার বসুর আত্মীয়রা মাঝে মাঝে কন্যার বিবাহের প্রসঙ্গ তুলে কাটা ঘায়ে নুন ছিটিয়ে দেয়। সে জ্বালাও কম নয়। মাঝে মাঝেই তাদের আগমন হয় এবং অব্যক্ত ব্যথা দিনের পর দিন সহ্য করা ভিন্ন আর কোনো পথ তিনি খুঁজে পান না। তথাকথিত এই সকল শুভানুধ্যায়ীরা যখনই তার গৃহে প্রবেশ করেন তখনই দৌর্বল্য তার চিত্তকে ঘিরে রাখে। আবার আক্রমণ তারা তো করবেনই, এ তো তাদের স্বভাব। দৃঢ় হয়ে তাই নির্বিচারে মুখ বুঝে সহ্য করেন। অথচ ভদ্রলোক যে নিশ্চেষ্ট হয়ে বসে আছেন তা মোটেই নয়। পাত্রের খোঁজ খবরের জন্য তিনি পরিশ্রম করেন প্রচুর, কিন্তু তার সব পরিশ্রমই সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দুশ্চিন্তায় মাঝে মাঝে অর্ধরাত্রে তার ঘুম ভেঙে যায়, আর ঘুমোতে পারেন না। সংসারে সমাজে তিনি যে সম্পূর্ণ অক্ষম ও অপদার্থ, এই পরিচিতি নিয়েই কি তাকে দিন কাটাতে হবে? কন্যাটি তার সুলক্ষণা, দেখতেও অতি সুন্দর। সকলেই ভালো বলেছে, বহুর প্রশংসাও সে পেয়েছে। তিনি নিজে খুলনার একজন জমিদার, অর্থব্যয় করতেও তিনি অপারগ নন। তবে কেন হচ্ছে না? ত্রুটি কোথায়? এই নিদারুণ দুশ্চিন্তা নিয়ে নিরুপায় হয়েই অবিবাহিত কন্যাটিকে রেখে কি আর তার শেষ নিঃশ্বাস পড়বে? শুভ শঙ্খ কবে যে বেজে উঠবে এটাই ভাবছেন। স্বর্গীয় কুঞ্জকুমার বসু ঠাকুরমশায়ের আশ্রিত অনেক বছর ধরে। তার সান্নিধ্য তিনি অনেক সময় কাটান, কিন্তু কন্যার বিবাহ, পুত্রের পরীক্ষা বা সংসারে অসুখ বিসুখের কথা তিনি কোনোদিনই ঠাকুরমশাইকে বলেননি। সত্য রত্নের জন্য যাহার সমীপে যাওয়া, তাহাকে কি সংসারের সামান্য দুঃখ কষ্টের কথা জানিয়ে বিব্রত করা উচিত? অসমর্থ ঠাকুরমশাইকে তার দুঃখভোগ দূরীকরণের জন্য সংসারের পাকচক্রে টেনে আনতে তিনি নারাজ। ক্রমশ বেদনার ভার এত দুঃসহ হলো যে তিনি মনের দৃঢ়তা আর ধরে রাখতে পারলেন না। ঠাকুরমশাইকে সেদিন একলা পেয়ে ভদ্রলোক তার এই কন্যা নিয়ে বিড়ম্বনার কথা অকপটে জানান। শোনার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বললেন, বীরেনবাবু তো ভালো ছেলে, ওনার সঙ্গে বিবাহ দেন। বীরেন রায় ওই ভদ্রলোকের পূর্ব পরিচিত। উনি যে সৎপাত্র তা ভদ্রলোক বিলক্ষণই জানেন। তিনি যখন ঠাকুরমশাইয়ের কাছে আসেন তখন বীরেন রায়ও সেখানে উপস্থিত ছিলেন। কিছুক্ষণ আগে উঠে গিয়েছেন অন্য ঘরে। ওই গৃহস্বামীর সঙ্গে সঙ্গে তখন কি কথাবার্তা যেন বলছিলেন। নিতান্ত পরিচিতের মধ্যে বলেই ভদ্রলোক সরাসরি বীরেন রায়ের কাছে তার কন্যার পাণিগ্রহণের প্রস্তাব উত্থাপন করতে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। পরে তিনি ঠাকুরমশাইয়ের জন্য আশ্রিতকে দিয়ে বিবাহের প্রস্তাব তোলেন এবং সঙ্গে সঙ্গে একথাও তারা বীরেন রায়কে জানিয়ে দিলেন যে এই বিবাহ ঠাকুরমশাইয়েরই অভিপ্রেত। অনেকের মুখ থেকে এই বিবাহের প্রস্তাব বীরেন রায় শুনলেন এবং সকলকেই একই উত্তর দিলেন যে তিনি বিবাহ করতে সম্পূর্ণরূপে অনিচ্ছুক। কন্যার পিতা তার পরিচিত এবং অনেক বয়োজ্যেষ্ঠ, তাই বীরেন রায় যারা তার নাম উত্থাপন করেছিলেন তাদের প্রত্যেককেই অসম্মতি জানাবার সঙ্গে সঙ্গে একথাও বলে দিয়েছিলেন যে তিনি যেন তার উপর নির্ভর করে না থেকে অন্যত্র চেষ্টা করেন। অনেক আশায় বুক বেঁধে কুঞ্জবাবু ঠাকুরমশাইয়ের কয়েকজন আশ্রিতকে বীরেন রায়ের কাছে বিয়ের প্রস্তাব তুলতে অনুরোধ করেছিলেন। তাদের সকলকেই যখন একে একে বীরেন রায় অসম্মতির কথা তাকে জানিয়ে গেলেন তখন হতাশায় তার ভরে উঠল মন। দীর্ঘ কয়েক মাস পরের কথা। ঠাকুরমশাই কলকাতায় পুনরায় আগমন করলে ওই ভদ্রলোক তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে বীরেন রায়ের বিবাহের অসম্মতির কথা জানালেন। ক্ষণকাল নীরবতার পর ঠাকুরমশাই বললেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই তো বিবাহ করেছেন, বীরেনবাবু করবেন না কেন?
ঘরে উপস্থিত সকলেই নীরব। বীরেনবাবু কেন বিয়ে করতে রাজি না সে কথা খুলে কাহাকেও বলেননি। সেই সময়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। উপস্থিত থাকলেও স্বভাব লাজুক বীরেনবাবু ঠাকুরমশাইয়ের সামনে নিজের বিবাহের কথা আলোচনা করতে পারতেন না। ঠাকুরমশাই কুঞ্জবাবুকে অভয় দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, বীরেন মায়ের সঙ্গেই বীণাদেবীর বিবাহ স্থির। 1 বছর পূর্ণ হলো। বীরেনবাবুর সেই না আর হ্যাঁ হলো না এই দীর্ঘকালের মধ্যেও। যুগান্তে মেরু উল্টায়, কল্পান্তে উল্টায় সাগর, কিন্তু বীরেনবাবুর নায়ের জগদ্দল পাষাণ সূচগ্র ফাঁক হলো না হ্যাঁ বলার জন্য। ঠাকুরমশাইয়ের আদেশ অমান্য করবার জন্য সে সময়ে তার আশ্রিত এবং বীরেনবাবুরও শ্রদ্ধাস্পদ এমন কয়েকজন যারা সত্যিই বীরেনবাবুকে স্নেহ করতেন এবং ভালোবাসতেন, তারা বীরেনবাবুর প্রতি বিরূপ হয়েছিলেন। বীরেনবাবু ঠাকুরমশাইয়ের আদেশ পালনে অসমর্থ হয়েছিলেন সত্য, কিন্তু কলকাতায় ঠাকুরমশাই যে গৃহেই থাকুন না কেন প্রতিদিন অন্তত একবার বীরেনবাবু সেখানে গিয়ে উপস্থিত হতেন। ঠাকুরমশাইও কোনো দিন এ বিষয়ে কোনো কথা তাকে বলেননি, আর বীরেনবাবুও কোনো দিন তার অক্ষমতা মার্জনা করার জন্য তাহাকে অনুরোধ করেননি। পূর্বে সম্বন্ধের জন্য কুঞ্জবাবুর মাঝে মাঝে ছোটাছুটি করতেন। ঠাকুরমশাইয়ের ওই আশ্বাসবাণী পাওয়ার পর তিনিও আর অন্যত্র চেষ্টা করেননি। কন্যাটির বয়স বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে আত্মীয় স্বজনের গঞ্জনা, কিন্তু কুঞ্জবাবু স্থির হইয়াছেন, যদিও তিনি একান্তভাবেই নিরুপায়। ঘূর্ণমান এই পৃথিবী কালপূর্ণ হলেই সব ঘটে। কালে বীরেনবাবুর মানসিক পরিবর্তন ঘটল। ঠাকুরমশাইয়ের এ আদেশ এত দীর্ঘকাল ধরে অমান্য করে আসার জন্য তিনি অন্তরে মর্মবেদনা অনুভব করছিলেন। তাই যারা একদিন তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তিনি যাদের প্রত্যাখ্যান করেছিলেন, আজ কদিন ধরে বীরেনবাবু তাদেরই দ্বারে দ্বারে গেলেন এবং তার সম্মতি জানিয়ে এলেন। ইতিপূর্বে তাদের অনুরোধ যে তিনি রক্ষা করতে পারেননি, সেজন্য মার্জনা ভিক্ষাও করে এলেন তাদের কাছে। ঠাকুরমশাই তখন কলকাতায় ছিলেন না, ছিলেন নৈনিতালে। সেখানে পত্র লেখা হলো, জানানো হলো বীরেনবাবু ওই কন্যার পাণিগ্রহণে প্রস্তুত। ঠাকুরমশাই বীরেন রায়ের সব অপরাধ ক্ষমা করে যদি শুভ দিনটি স্থির করে দেন, তাহলে ওই শুভ কাজটি শীঘ্রই সম্পূর্ণ হতে পারে। ঠাকুরমশাই শুভ বিবাহের দিন স্থির করে স্বর্গীয় ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তীকে একখানি পত্র দেন এবং তাকে আদেশ করেন তিনি যেন নিজে উপস্থিত থেকে বীরেন রায় ও বীণাদেবীর শুভ পরিণয় সম্পন্ন করেন। বীরেনবাবু তখন থাকতেন পদ্মপুকুর রোডের একটি বাসাবাড়িতে। তার বিয়ের কয়েক মাস পরে ঠাকুরমশাই একদিন সেখানে এসে উপস্থিত হলেন। বাজারে যাওয়ার সময় তিনি বীরেনবাবুকে বলে দিতেন কি কি তরকারি আনতে হবে। একদিন ঠাকুরমশাই নির্দেশ মতন একটি মোচা বীরেনবাবু এনেছিলেন। সদ্য পরিণীতা বীরেনবাবুর সহধর্মিণী মোচা কাটা ও রান্নায় তেমন নৈপুণ্য অর্জন করতে পারেননি। ঠাকুরমশাই স্বহস্তে ওই মোচাটি কাটলেন, রান্নাঘরের সামনে দাঁড়িয়ে রন্ধন পদ্ধতি বীণাদেবীকে বলে দিতে লাগলেন। শুধু মোচাই নয়, বীণাদেবী যে সমস্ত শাকসবজি তরিতরকারির পছন্দ করতেন বীরেনবাবু, সেগুলো বলতেন এবং সেগুলি আনাতেন, কেটে দিতেন নিজে হাতে এবং রন্ধন পদ্ধতি বলে দিতেন বীণাদেবীকে। অফিস থেকে ফিরে বীরেনবাবু কী দিয়ে জলযোগ করবেন তা নিয়ে অপরাহ্ন থেকেই ব্যতিব্যস্ত থাকতেন ঠাকুরমশাই, আর ব্যস্ত করে রাখতেন বীণাদেবীকে। তাদের আহারাদির ব্যাপারে ঠাকুরমশাইয়ের যে এত আগ্রহ এবং প্রতিদিন যে তিনি এত কষ্ট করছেন তা বীরেনবাবু কিছু কিছু দেখেছেন, বাকিটুকু শুনতেন তার সহধর্মিণীর কাছ থেকে। মনে মনে বীরেনবাবু ভাবতেন, শুধু পারত্রিক নয়, ঐহিকেরও এমন বান্ধব যিনি, তার আদেশ তিনি এতদিন লঙ্ঘন করে এসেছেন, অথচ ঠাকুরমশাই তার জন্য তার উপর অনুমাত্র বিরূপ হন নাই। জননী সন্তানের আহারের উপর সুতীক্ষ্ণ দৃষ্টি সর্বক্ষণ রাখেন এবং ক্লান্তিহীন পরিশ্রম করেন। এই 1 মাসের উপর ঠাকুরমশাই তাদের সংসারে আছেন, প্রতিদিন তাদের উপর
ঠাকুরমশাই যে দৃষ্টি রেখেছেন তাতে বারবার জননীর কথাই মনে পড়ে। নিজে অপরাধী, কাজেই ঠাকুরমশাইকে এ বিষয়ে কোনো কথা বলতে বীরেনবাবুর বড় সংকোচ বোধ করছিলেন। আজ আর সামলাতে পারলেন না। ঠাকুরমশাইয়ের চরণ দুটি ধরে সাশ্রুনয়নে স্বীয় অপরাধ স্বীকার করলেন বীরেন রায়, আর ক্ষমা ভিক্ষা করলেন অহেতুক তার আদেশ পালনে বিলম্ব ঘটানোর জন্য। সস্নেহে ঠাকুরমশাই সহধর্মিণী সহ বীরেনবাবুকে বললেন যে অপরাধ কোনো কিছু তিনি করেননি। যে সময় বিবাহ নির্দিষ্ট তার একদিন আগে বা একদিন পরে হতে পারে না। কাল পূর্ণ না হলে কোনো কিছু ঘটে না। টেনে বড় করা যায় না, কাঁচা কাঁঠাল কিলিয়ে পাকানো যায় না। যেখানে যা কিছু ঘটবার তা পূর্ব নির্দিষ্ট হয়েই আছে। সুতরাং বীরেনবাবু কেন দুঃখ করছেন? এতদিনের পুঞ্জীভূত মনের মেঘভার লঘু হয়ে গেল। চোখ মুছে সহধর্মিণী সহ বীরেনবাবু ঠাকুরমশাইয়ের চরণে প্রণাম করলেন। জয় রাম, জয় রাম।